সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ রেসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। আজকে আমাদের বিষয় ডেঙ্গু এবং এর ভয়াবহতা। দর্শক, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 11 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে মৃত্যুর এর সংখ্যা সর্বোচ্চ। আমরা জানি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বের হয়েছে 86,791 আর মৃতের সংখ্যা 459। এ নভেম্বরে 23 দিনে আক্রান্ত হয়েছেন 24,974 জন এবং মৃত্যুবরণ করেছেন 144 জন, যা একদমই অনাকাঙ্ক্ষিত এবং এর ভয়াবহতা বেড়েই যাচ্ছে। এবং নভেম্বরের এই সময়ে, শীতকালীন সময়ে ডেঙ্গুর ভয়াবহতা কমে যাওয়ার আমরা চিত্র দেখেছি, কিন্তু এই বছর চিত্রটা ভিন্ন। এবং পাশাপাশি আমি যদি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আগে ঢাকা কেন্দ্রিক ছিল ডেঙ্গুর চিত্র, কিন্তু এবার ঢাকা জেলা পেরিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলা শহরগুলোতেও ডেঙ্গুর প্রভাব বাড়ছে। এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম। স্যার, আমি বলছিলাম কিছু বিষয় আপনিও জানেন। আপনার কাছ থেকে যে বিষয়টি প্রথমেই জানতে চাচ্ছি, আসলে বছরের এই সময়টা ডেঙ্গুর ভয়াবহতা কমে যায়, আমরা এই চিত্র দেখে আসছি, কিন্তু এবার বিষয়টি একদমই ভিন্ন। কি বলে মনে করছেন? ধন্যবাদ। সত্যি আমি আজকে আমার ফেসবুকে যে পোস্টটি করেছিলাম সেটা হচ্ছে ডেঙ্গু একটু বাড়াবাড়ি করছে, মানে ডেঙ্গুতে বাড়াবাড়ি চলছে। কারণ আপনি যথার্থই বলেছেন যে কিছুক্ষণ আগে যে 11 জনের মতো মৃত্যু একদিনে, এটি কিন্তু আপনার এই বছরের সর্বোচ্চ একদিনে মৃত্যু। সে এটা ছাড়াও আপনার আপনার এক মাসে বোধহয় সম্ভবত 449 জন টোটাল আপনার এই মৃত্যুর সংখ্যা। জি। তো এই যে আমাদের মৃতের এবছরের যে সংখ্যা এবং আপনার এই প্যাটার্নটা, এটি কিন্তু আপনার আগে থেকেই কীটতত্ত্ববিদরা কিন্তু প্রিডিকশন করেছিলেন যে এবারের জলবায়ু এবং আবহাওয়ার প্রেক্ষিতে সম্ভবত শিফটিং একটা হবে। মানে আমরা যে পিক সময়টা পাই ডেঙ্গুর, সেই সময়টি একটু স্থানান্তরিত হবে, একটু লম্বাটে হবে মানে সময়কালটা। তো আহ, আমরা যারা ভাইরোলজি বা ভাইরাস নিয়ে কাজ করি, তারা কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময় যখন সুযোগ হয়েছে বলার চেষ্টা করেছি যে ডেঙ্গুর প্রেক্ষিতে ভাইরাসের কিন্তু চরিত্র চেঞ্জ হচ্ছে। মানে এইটি আপনার আমাদের ল্যাবরেটরিক্যাল অথবা আপনার যে ক্লিনিক্যাল যে সাইন সিমটম থাকে, সেগুলোতে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসছে। মানে আমরা প্রথম দিকে যেরকম একটা টেস্ট করে একটা টাইম লিমিটেশন ছিল কখন কোনটা করব, আমরা কিন্তু সেই ধরনের পিকচার পাচ্ছি না। সেই একই রকম ভাবে ডেঙ্গুর যে মৌসুমটা এখন বিস্তৃত হয়ে গিয়েছে। এখন আপনার যেটি দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রতিদিনের যে বুলেটিন থাকে, সেখানে যদি একটা গ্রাফ লক্ষ্য করেন, দেখবেন যে আপনার এটি একদম স্কিউড এবং এটি ইনক্রিজিং, মানে একেবারে উঠছে তো উঠছেই। এবং এটি গত অক্টোবর এবং এই নভেম্বরে একেবারে পিকের কাছাকাছি, এবং ডিসেম্বরে এটা প্রিডিকশন করা যাচ্ছে যে আরো একটু বাড়বে। তো এই সময় এই যে বাড়াটা, এটি কিন্তু আপনার আবহাওয়া জলবায়ুর একটা প্রভাব। এটি আসলে আমাদের নিয়ন্ত্রণাধীন না, কিন্তু কন্ট্রোলটা আমাদের অবশ্যই নিয়ন্ত্রণাধীন থাকা উচিত ছিল। স্যার, আপনি যেমন বলছিলেন কিছু কিছু বিষয় এবং কীটতত্ত্ববিদদেরও কথা বলছিলেন যে আসলে তারা বিভিন্ন বিষয়গুলো জানিয়ে আসছিল। আমি যদি একজনের কথা বলি, স্যার ডোনাল্ড রস, যিনি কিনা শেষ বয়সে দুঃখ করেছিলেন যে আসলে ম্যালেরিয়ার জন্য তাকে গবেষণার জন্য নোবেল দেওয়া হলো, তারকে বিভিন্ন স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু তার বিভিন্ন কথার পরও মশা নিধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা তার যে চিত্র দেখানো হয়েছিল, সে দেখেছিল, সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি। এবং আমরা যদি এটাও বলে, আপনার কথাতে এসেছে, কীটতত্ত্ববিদেরা অনেকবার ঢাকার নানা চিত্র দিয়ে বুঝিয়েছে আসলে মশার ঢাকা শহরে মশার ঘনত্ব বৃদ্ধির বিষয়টি। আসলে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? বছর পর বছর এর আকার পরিবর্তন হচ্ছে, বলা যাচ্ছে যে চরিত্র পরিবর্তন হচ্ছে। মশা কি নিয়ন্ত্রণ করতে আমরা কেন পারছি না? কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? আমরা কিন্তু প্রতিবারই আপনার এই ধরনের কিছু উপদেশ বলি। আসলে এই উপদেশগুলি সম্ভবত আহ, সঠিক জায়গায় পৌঁছে না, অথবা যারা এটি নিয়ে কাজ করেন তাদের কাছে হয়তোবা ব্যাপারটি পরিষ্কার না যে কিভাবে কি করলে কি করা যেতে পারতো। আমরা যদি সেক্ষেত্রেও দেখি যে মানে পার্শ্ববর্তী দেশগুলি যারা আপনার ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করেছে, তারা কি করছে, তাদের মতো করেও যদি আমরা চেষ্টা করতাম,
সেটাও বলা হতো যে আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমাদের চেষ্টাটা হচ্ছে আপনার অনেকটা মেডিসিনের মতো, যে আমার একটা সিমটম হয়েছে আমি মেডিসিনটা খেয়ে নিই। তো আমরা আসলে ডেঙ্গুর জন্য কখনোই এগুলি অ্যাডভাইস করি না। আমরা ডেঙ্গুর জন্য একটা সমন্বিত উদ্যোগ আশা করি এবং অ্যাডভাইস করি, যে এটি আপনার একটা টিম, যেটি আপনার অধিদপ্তরে যারাই দায়িত্ব থাকুক, যখনই যে দায়িত্বে আসুক, অথবা ধরেন আহ, সরকারের পরিবর্তন হোক, কিন্তু এই আপনার এইম বা এই কার্যক্রমে কোনো পরিবর্তন হবে না। কারণ ডেঙ্গুকে যদি আপনি ওইভাবে ট্যাকেল না করেন, আপনি আজকে একটা মেজার নিলাম, কালকে আরেকজন এসে আরেকটা মেজার নিল, আসলে এভাবে মেজার পর মেজার দিয়ে ডেঙ্গুকে কন্ট্রোল করা যাবে না। ডেঙ্গুকে আপনার একটা সমন্বিত উদ্যোগ। আপনি যদি বলেন আমাদের সচেতনতা, আমরা তো সচেতন, অনেক সচেতন, আমরা নিজেরা চেষ্টা করি মশার কামড় থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু মশা যদি আমাকে পেয়ে বসে, আমি কিভাবে আমাকে সেভ করব? সেই আগের কথাই, যে আপনার কীটতত্ত্ববিদ যারা বলছেন যে মশাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এখন সিটি কর্পোরেশন করছে কিছু, তারপর হচ্ছে আর অন্যান্য যে অ্যাসাইন্ড থাকে তারা কিভাবে করছে এবং এগুলি কতটুকু ইফেক্টিভ, এগুলি নিয়ে অনেকবার অনেক রকমের কথাবার্তা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফলপ্রসূ কোনো উদ্যোগ আসলে চোখে পড়েনি। আমরা দেখতে পাই সম্ভবত আপনার সন্ধ্যাকালে দেখতে পাবেন যে হিউজ পরিমাণ ফগিং হচ্ছে, তো একটা এলাকায় ফগিং হচ্ছে, তো পরে 2-3 দিন 4 দিন 5 দিন 5 দিন কোনো ফগিং নাই। তা আমরা আসলে এই ধরনের মানে একটা মানে কার্যক্রম কখনোই অ্যাডভাইস করি না। স্যার, আপনি দারুণ বলেছেন। আপনি একটি মোবাইলের মাধ্যমে যুক্ত আছেন আমাদের সাথে। আমার সামনে একটি ল্যাপটপ আছে, আমিও একটি মোবাইল ব্যবহার করি। যুগের সাথে তালে তালে আসলে পরিবর্তন হচ্ছে, ডিভাইসের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমার মনে হয় মশা নিধনের যে বিষয়গুলো সেইখানে যুগোপযোগী বা সময়ের সাথে তাল রেখে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেওয়া হচ্ছে না। আপনার কথার মাধ্যমে আমরা মনে হয় বুঝতে পারলাম বিষয়গুলো। আমি এবার যদি একটু আসি, আসলে আহ, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার মা এবং বোন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ছিল, কিন্তু হুট করে আমি হয়তো বুঝলাম না যে আমিও আক্রান্ত হয়ে গেছে। আমি হুট করে শরীরটা খারাপ লাগলো, আমি টেস্ট করলাম, দেখলাম আমার 80,000 প্লাটিলেট। আসলে সাইলেন্টলি অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যাচ্ছে, এমনও শোনা যাচ্ছে একটু জ্বর হয়েছে, ভালো হয়ে গেছে, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আসলে কি কি লক্ষণ থাকলে আসলে আমরা সাধারণ যারা আছি মানুষ, তারা বুঝতে পারবো যে আমি আক্রান্ত হয়েছি? কি বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত বলে মনে করছেন? আচ্ছা, আমরা আপনার সম্ভবত আপনার প্রিডিকশনের সময় যেটা বলি, যে যে সিজনে যখন যেটা মেজার নেওয়ার কথা সেটি আসলে নেওয়া হয় না, এই জন্য আপনার ডেঙ্গুর প্রকোপটা এই অবস্থা। যেমন আপনি নিজে বলছেন যে আপনি নিজেও এর ভুক্তভোগী, আসলে ভুক্তভোগী সবাই হওয়ার কথা, কেউই আসলে এ থেকে এসকেপ হওয়ার কথা না। যে কারণ আমি যতটাই আপনার নিজেকে প্রোটেক্ট করি না কেন, আমাকে মশার বা মশার সান্নিধ্যে চলে আসতে হবে বিভিন্ন জায়গায়। আমি অফিসে অথবা বাসায় অথবা গাড়িতে যে কোনো ভাবে আমাকে কিন্তু এক্সপোজ হতে হতে পারে। তো এই জন্য সচেতনতা আসলে সবার জন্য। আমি নিজে বেঁচে যাব এই ধরনের কোনো গ্যারান্টি কিন্তু আসলে নাই। তো আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে কি ধরনের সাইন সিমটম, এইটি আসলে আপনার ডেঙ্গুর তো কমন কিছু সাইন সিমটম থাকে, সাধারণত একটু জ্বর আসে। তো এই আপনার আমরা যেটা করি যে একটু সিজনটা যখন আসে, ঠান্ডার এই শীতের সিজনটা, তার আগে কিন্তু আপনার একটু জ্বর আক্রান্ত হই, আমরা নর্মাল ফ্লুতে আক্রান্ত হই। এই সময়টা আপনার যেহেতু আপনার কন্ট্রোল মেজারটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, যখন অল্প অল্প বৃষ্টিপাত হতো তখন আপনার ব্রিডিংটা হয়েছে, মসকিটো হিউজ পরিমাণ আপনার এই ডিম, মসকিটোর মশার যে ডিমটা বিভিন্ন জায়গায় প্রকৃতিতে আপনার ছড়িয়ে পড়ে, তখন যেই প্রোডাকশনটা হয়েছে, এটা কিন্তু আসলে ওটারই প্রভাব। ঠিক এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, তাহলে এই মশাগুলো আসছে কোত্থেকে? তো এই এক্সিস্টিং মশাগুলো কিন্তু এখন কামড়াচ্ছে, তো এখন যে মেজারটা নেওয়ার কথা সেটা হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তো সায়েন্স সিমটমের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার আপনার জ্বর থাকবে, জ্বরের সাথে একটু গা ব্যথা, আমরা যেটা আমাদের টার্মে বলি ম্যালায়েজ। তো আমাদের চিকিৎসকদের কাছে কিন্তু এই কমপ্লেনটা আপনার প্রত্যেকেই, ইভেন আপনি যখন আমরা ফোনেও কারোর সাথে কথা বলি, আপনার এই ধরনের কমপ্লেন কিন্তু থাকে। তো যেহেতু এখন ডেঙ্গু এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আমি বুঝতে পারছি না আমি কখন আক্রান্ত হয়ে পড়ছি। একদম। অতএব এই সময় কিন্তু যখন জ্বর আক্রান্ত হবে কেউ, অবশ্যই ডেঙ্গুর টেস্টটা আপনার রুটিন টেস্টের মতো করতে হবে। রুটিন টেস্টের ধন্যবাদ মধ্যে স্যার আপনার আপনাকে। এটাকে দারুণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। আমি আপনার কাছে আবারও ফিরে আসছি একটি বিরতির পর। দর্শক, সময় হলো হ্যাপেনিং পয়েন্ট একটি বিরতির, ফিরছি অল্প পরেই, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমাদের আজকের বিষয় ডেঙ্গু এবার ভয়াবহ। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। আমরা ফিরে যাচ্ছি তার কাছে। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, আপনার সাথে আলোচনা করছিলাম আজকের ডেঙ্গু বিষয় নিয়ে। আমরা জানতে পারি আসলে ডেঙ্গু হলে আমাদের প্যারাসিটামল দেওয়া হয় সাধারণ ঔষধ হিসেবে, এবং অ্যান্টিবায়োটিকের ব্যাপারে একদমই নিষেধ। আসলে এর কারণটা কি? অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকের নিষেধাজ্ঞা ওরকম ভাবে নেই, কিন্তু পেইন কিলার হিসেবে মানে ব্যথানাশক অথবা আপনার জ্বরনাশক হিসেবে আমরা প্যারাসিটামলের কোনো বিকল্প অ্যাডভাইস করি না। কারণটা হচ্ছে আপনার অন্যান্য যে ওষুধগুলি ব্যথানাশক সেগুলিতে আপনার আমাদের যে প্লাটিলেটের সংখ্যাটা কমে যায় ডেঙ্গুতে, সেটি আরো অ্যাগ্রাভেট হয়। মানে সেক্ষেত্রে দেখা যায় যে আমি আরো অ্যাগ্রাভেট করে দিচ্ছি, মানে রোগটাকে আরো ত্বরান্বিত করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আসলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো কিছু আপনার সেটা যে ফর্মেটই হোক, সাপোজিটরি অথবা ট্যাবলেট অথবা অন্য কোনো উপায়ে আমরা যদি প্যারাসিটামল শরীরে গ্রহণ করি, সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই শুধু প্যারাসিটামল, এছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, ডেঙ্গু দিনকে দিন বাড়ছে, আমাদের কথাতেও ফুটে উঠেছে এই বিষয়গুলো এবং আপনিও বলছিলেন, কিন্তু এই নিয়ে কি গবেষণা পর্যাপ্ত? কোনো কিছুই পর্যাপ্ত নয়। আপনি যে ডেটাটা এখন দেখতে পাচ্ছেন প্রতিদিনের, এটি কিন্তু আপনার প্রায় 80টা হসপিটালের মতো ডেটা আপনার ইনপুট হয় স্বাস্থ্য অধিদপ্তরে। এছাড়া যে প্রাইভেট হসপিটালগুলিতে থেকে যে আপনার রোগীরা সেবা নিচ্ছে, সেই ডেটাগুলো কিন্তু অ্যাকচুয়ালি যুক্ত হয় না। এছাড়াও আপনার অনেকে বাসায় বসে চিকিৎসা নিয়ে নিচ্ছে। অনেকেই আপনার খুব একটা খুব বেশি বিপদ পরিস্থিতি বা অন্য কোনো পরিস্থিতি না হলে কিন্তু হসপিটালে যাচ্ছে না, ওই অংশটা কিন্তু আপনার রয়ে যাচ্ছে। অতএব আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আসলে যদি বলি ভয়াবহ, তাহলে অ্যাকচুয়াল চিত্রটা হবে খুবই খুবই ভয়াবহ। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা কোনো কিছুতেই মানে আসলে কোনো রুলস এর মধ্যে আছি বলে আমি মনে করি না। আপনার কথাতেই ফুটে আসলো বিষয়টি, আসলেও আসল চিত্রটি আসলেই ভয়াবহ, কারণ অনেকেই বাসায় তারা হয়তোবা আরোগ্য লাভ করছে, নিজেরা ট্রিটমেন্ট করে হসপিটালে আসছে না। আমি যদি আরেকটি বিষয় জানতে চাই, আমরা দেখছি যে মৃত্যুর হার অনেক। আসলে এর মূল কারণ কি? ডেঙ্গুতে এত মানুষ মৃত্যুর কারণটা, এর পেছনের কারণটা কি বলে মনে করছেন? আচ্ছা, ডেঙ্গুতে আমরা যে ভয়টা পাই সেটা হচ্ছে প্রথমবার যখন ডেঙ্গু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সেই ডেঙ্গুটা আপনার একটু কম ভয়ঙ্কর হয়। সেক্ষেত্রেও আপনার শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আসলে শরীরের শারীরিক কন্ডিশন, অন্য কোনো অসুস্থতা আছে কিনা। এছাড়া ডেঙ্গু আপনার যদি একবার হয় এবং একই সেরোটাইপ, আমরা যেটা বলি ডেঙ্গু সেরোটাইপ, সেম সেরোটাইপ দিয়ে আপনার যদি আবার পরবর্তীতে হয়, তাহলে কিন্তু আপনার এটা খুবই মারাত্মক আকার ধারণ করে। কারণ যে শরীরের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয়, সেটি কিন্তু আপনার মানে বহুগুণে বেড়ে যায়, তখন আর কন্ট্রোল করা যায় না। তো ডেঙ্গুর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেম সেরোটাইপ বা সেম ইয়ে দিয়ে আপনার ডেঙ্গুর যে টাইপ আছে সেটা সেরোটাইপ বলি আমরা, সেটা দিয়ে যদি হয় তাহলে সেটা তো আমরা আসলে গবেষণার বিষয় যে কোন সময় কোন সেরোটাইপটা সমাজে বা প্রকৃতিতে বিরাজমান আছে, এটি কিন্তু আপনার বিভিন্ন মাঝে মাঝে দেখা হয় না তা না, কিন্তু আপনার রিপ্রেজেন্টেটিভ আকারে সারা বাংলাদেশে একটা সার্ভে করে কোন এলাকায় কোন জোনে কিরকম হচ্ছে। আর কিছু কিছু অংশ আপনার তথ্য আমরা পাই, যেমন ব্রুটো ইন্ডেক্স বলা হয় মশার ঘনত্ব, সেক্ষেত্রে কিন্তু এই ঘনত্বটাই আমরা দেখি, কিন্তু এই ঘনত্বের উপরে যে আমাদের কাজের ঘনত্বটা বেড়ে যাবে, আসলে সেই ব্যাপারটি আর ঘটে না। তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা বলছিলাম যে এটি আসলে আপনার বছরব্যাপী একটি কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, এবং এটার জন্য আলাদা একটা টিম থাকবে যারা সার্বক্ষণ শুধুমাত্র ডেঙ্গুর নিয়ে কাজ করবে। যেমন ধরেন ডেঙ্গুর আপনার গতিবিধি লক্ষ্য করবে একটা টিম, আরেকটা টিম শুধুমাত্র রিপোর্টিং এর উপর কাজ করবে, অবশ্যই রিপোর্টিংটা যেন সুস্পষ্ট হয়। আরেকটি টিম কাজ করবে আপনার কোন ভ্যারাইটি কখন কোনটা স্প্রেড করছে। আরেকটা কাজ করবে আপনার মানে প্রজনন স্থল ধ্বংস করা, অথবা এই মুহূর্তে যেটা প্রয়োজন যে অ্যাডাল্টিসাইড ইউজ করা, যেটা স্প্রে অথবা ফগিং যাই হোক, সেটি হচ্ছে কিনা। এবং পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আপনার লেজিসলেশন, মানে আইন কানুন, যারা আইন ভঙ্গ করবে তাদেরকে ইনস্ট্যান্ট কোনো প্রকার ফোনের বা কোনো প্রকার আপনার রক্তচক্ষু এড়িয়ে, সব রকমের ভয়ভীতি এড়িয়ে তাকে আপনার পানিশ করতে হবে। তো যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনার আসলে অন্যরা যেটা করে আসতেছে তা আমাদের হয়তো বা আপনার কন্ট্রোল হবে, নয়তো কাছে আপনার যদি আসলে জানতে চাই যে আসলে যেহেতু মরণ ব্যাধি ডেঙ্গু, আসলে গবেষণাও বলছিলেন অপ্রতুল, এবং সেই চিত্রে আমরা যদি জানতে চাই, ডেঙ্গু ভ্যাকসিন দ্রুত বাজারে আসবে এমন তথ্য আমরা শুনতে পেরেছি, কিন্তু এর গবেষণা আসলে কতদূর এগিয়েছে এবং আদৌ কি আসবে কি না? ডেঙ্গুর প্রতি আমরা আসলে ভ্যাকসিনে অতটা আশাবাদী না। ভ্যাকসিনের প্রতি আমরা অনেকটা মানে অন্যরাও যারা ইতিমধ্যে কন্ট্রোল করে নিয়ে আসছে তাদের
তাদেরকেও খুব একটা আপনার ফলো করতে দেখি না, কারণ ভ্যাকসিন থাকতে পারে কিন্তু অন্য অন্য ভাইরাল ডিজিজগুলি যেটা আমরা একেবারে কন্ট্রোল করে ফেলেছি ভ্যাকসিনের মাধ্যমে, ডেঙ্গুর ক্ষেত্রে একটু এটি অন্যরকম। আবার যে ভ্যাকসিনগুলি এখন আপনার বাজারজাত হয়েছে অথবা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে, সেগুলোর কিছু রেস্ট্রিকশন থাকে, এজ রেস্ট্রিকশন, যে এত এজের মধ্যে দেওয়া যাবে না। তো অ্যাকচুয়ালি আমরা ভ্যাকসিনের খুব একটা পক্ষপাতী না ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য পক্ষপাতী হচ্ছে এইটা সমন্বিত একটা উদ্যোগ, এইটাকে আপনার যে কোনো উপায়ে আহ, সেদিকে যেতে হবে। ভ্যাকসিনের প্রতি আসলে আমরা অতটা আশাবাদী হলে আমাদের আসলে মানে অন্তত ডেঙ্গুর ক্ষেত্রে আমরা সেই আশাটা ফলাফলটা পাবো না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এবং আমাদের দর্শকের কাছে পৌঁছে দিতে পারলাম আশা করি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান। আজকের বিষয় ডেঙ্গু এবং এর ভয়াবহতা। দর্শক, এই ছিল আজকের হ্যাপেনিং পয়েন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।